রাজ্য সরকার বলছেন যে অভিভাবকদের মেলের ভিত্তিতে এই পরীক্ষা বন্ধ করা হয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা খুব হাস্যকর ব্যাপার যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বললেন যে 34,000 ইমেল এসছে, তার উপর দাঁড়িয়ে নাকি সিদ্ধান্ত নিয়েছে। তাহলে 34,000 ইমেল পড়লো কে? এই মিথ্যাচারের কি কোনো প্রয়োজন ছিল? 34,000 ইমেল পড়লেও তো অন্তত তাকে তো 34 দিন না হোক অন্তত 15 দিন তো সময় লাগতো। পুরোটাই একটা সাজানো ছিল। যখন কমিটি তৈরি হয়েছে তখনই বোঝা গেছিল সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কারণ এখানে আমরা জানি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওই আগেই সিদ্ধান্ত নিয়ে কমিটিকে বলে দেওয়া হয়েছিল যে কী রিপোর্ট দিতে হবে, সবই জানা ছিল। যে কোনো সচেতন সেন্সিবল লোক জানতো সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কাজে এটা খুব মারাত্মক হাস্যকর। এই মিথ্যাচারের কোনো প্রয়োজন ছিল না। আসলে নিজেদের মুখোশটাকে ঢাকার জন্য এসব ইমেল ইত্যাদি করা হয়েছে। আর ইমেল 34,000 ইমেল যদি আসে, ইমেল করতে পারে শহরের অল্প কিছু মানুষ, তাহলে ব্যাপক গ্রামাঞ্চলে যে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কী হবে? তাদের মতামতের কোনো গুরুত্ব নেই? ভোটের সময় শুধু তাদের মতামত। এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এপিডিআর এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত সুর। প্রথমেই এনবিটিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমরা লকডাউনের বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আপনার কাছে জানতে চাইব, লকডাউনের অজুহাত দিয়ে রাজ্য এবং কেন্দ্র পরীক্ষা বয়কট করে দিয়েছে, পরীক্ষা বন্ধ করে দিয়েছে, এ নিয়ে কি বলবেন আপনি? দেখুন, একটা অদ্ভুত পরিস্থিতি যে আমাদের রাজ্যে বিজেপি বা মোদিকে পরাস্ত করে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সরকার এসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোদি যে নীতি নিয়েছেন, আজকে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই একই নীতি নিয়ে চলছেন। কেন্দ্রে যখন মোদি সরকার সিবিএসসি পরীক্ষা বন্ধ করে দিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের রাজ্যে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষা বন্ধ করে দিয়েছে। ঠিক সেই একই সময়ে তাদের পদাঙ্ক অনুসরণ করে পশ্চিমবাংলাতেও রাজ্য সরকার সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এবং এর আপনি যদি সত্যি সত্যি বাস্তব অবস্থাটা যদি খতিয়ে দেখেন, সত্যি কি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করার দরকার ছিল? আমাদের কিন্তু খুব সন্দেহ আছে। কারণ দেখুন যে একটা স্কুলে অন্তত 5টা 10টা করে ঘর আছে। যে যদি নিজের কেন্দ্রে নিজের স্কুলে যদি সেন্টার করে যদি এই 5-10টা ঘরে ছাত্রদেরকে ছড়িয়ে দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যেত, সত্যি কি তাদের বিপদের আশঙ্কা ছিল? তাছাড়া পরীক্ষাটা হতো আজ থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হতো, তখন তাহলে কি সমস্যা হতো? আজকে যদি এখনই করোনা পরিস্থিতি কার্যত খুবই কমে গেছে, আগের তুলনায় এক ভগ্নাংশে এসে দাঁড়িয়েছে এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুলাই আগস্টের সংখ্যা অনেক কমে যাবে, তাহলে কেন পরীক্ষাটা নেওয়া হলো না? আসলে আমাদের যে বোধ, আমরা এটা মনে করছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ে যে এক ধরনের ডিজিটাল পুঁজি, টেলিকম পুঁজি, যারা অনলাইনের পুঁজি ঢেলেছে, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে যারা নিউ এডুকেশনাল পলিসি, নয়া শিক্ষানীতি যেমন কেন্দ্রীয় সরকার কার্যকরী করতে চাইছে, সেই একইভাবে পশ্চিমবাংলা সরকারও নয়া শিক্ষানীতি কার্যকরী করার মতো তার জমি তৈরি করছে। এইভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হতে না দিয়ে শিক্ষাকে অল্প কিছু মানুষের যারা পয়সা ঢালতে পারবে বেসরকারিকরণ করে পয়সাওয়ালা লোকেদের জন্য গোটা শিক্ষাটাকে অনলাইনে ঠেলে দেওয়া, যারা স্মার্টফোন কিনতে পারবে, তারপরে যারা নেট কিনতে পারবে, প্রতি মাসে নেটের জন্য একটা নির্দিষ্ট ভাড়া দিতে পারবে, এই ধরনের মানুষের জন্য গোটা শিক্ষাটাকে সেভাবে ঠেলে দেওয়া এবং তারই জমি তৈরি করার জন্য আজকে সারা দেশে এইভাবে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গের ঠিক একই কারণে যে কর্পোরেট পুঁজির স্বার্থে এখানে শিক্ষানীতিকে ঢেলে সাজানো হচ্ছে এবং সে কারণেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার বলছেন যে অভিভাবকদের মেলের ভিত্তিতে এই পরীক্ষা বন্ধ করা হয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা খুব হাস্যকর ব্যাপার যে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বললেন যে 34,000 ইমেল এসছে, তার উপর দাঁড়িয়ে নাকি সিদ্ধান্ত নিয়েছে। তাহলে 34,000 ইমেল পড়লো কে? এই মিথ্যাচারের কি কোনো প্রয়োজন ছিল? 34,000 ইমেল পড়লেও তো অন্তত তাকে তো 34 দিন না হোক অন্তত 15 দিন তো সময় লাগতো। পুরোটাই একটা সাজানো ছিল। যখন কমিটি তৈরি হয়েছে তখনই বোঝা গেছিল সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কারণ এখানে আমরা জানি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট।
ওই আগেই সিদ্ধান্ত নিয়ে কমিটিকে বলে দেওয়া হয়েছিল যে কী রিপোর্ট দিতে হবে, সবই জানা ছিল। যে কোনো সচেতন সেন্সিবল লোক জানতো সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কাজে এটা খুব মারাত্মক হাস্যকর, এই মিথ্যাচারের কোনো প্রয়োজন ছিল না। আসলে নিজেদের মুখোশটাকে ঢাকার জন্য এসব ইমেল ইত্যাদি করা হয়েছে। আর ইমেল 34,000 ইমেল যদি আসে, ইমেল করতে পারে শহরের অল্প কিছু মানুষ, তাহলে ব্যাপক গ্রামাঞ্চলে যে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কী হবে? তাদের মতামতের কোনো গুরুত্ব নেই, ভোটের সময় শুধু তাদের মতামত। আমরা দেখেছি যে উত্তরবঙ্গের একটি মেয়ে সে আত্মহত্যা করেছে এই পরীক্ষা না হওয়ার কারণে, এবং অনেক ছাত্রছাত্রীরা তারা আক্ষেপের সুরে বলছেন আমরা পরীক্ষা যদি না হয় তাহলে আমরা কী জন্য বাড়িতে আর থাকবো। অনেক মেয়েরা তাদের পরিবারকে, বাবা মাকে জানিয়েছে এই অবস্থা যদি হয়, পরীক্ষা পড়াশোনা যদি না হয় তাহলে আমাদেরকে বিয়ে দিয়ে দেন, শ্বশুরবাড়ি দিয়ে গিয়ে কাজ করি। কি বলবেন এটা নিয়ে? দেখুন, এটা খুব বেদনাদায়ক ঘটনা, এবং ওই একটি নয়, পরে আরও একটি মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আমাদের পরিবারগুলোতে আমরা ছেলে মেয়েদের যেভাবে মানুষ করি, বড় করি, সেখানে একটা ইঁদুর দৌড়ের ব্যাপার থাকে, যে আমরা ছেলে মেয়েদের শেখাই যে তোমাকে ফার্স্ট হতে হবে, এত % নম্বর পেতে হবে, না হলে যেন জীবন বৃথা। এটা আমরা মানে অদ্ভুত, গোটা সমাজ ব্যবস্থাটা এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। সেখানে যে মেয়েটি আত্মহত্যা করেছে, সে আমরা খবরের কাগজে পড়লাম, সে বলেছে তার বাবা মার কাছে তার প্রতিশ্রুতি ছিল সে এত % নাম্বার পাবে, টিভিতে তাকে দেখানো হবে, খবরের কাগজে তার নাম বেরোবে। এই যে পরীক্ষা বন্ধ করে দেওয়ার ফলে সে তার এই সমস্ত স্বপ্নের জায়গাটা চুরমার হয়ে গেল। এরকম অসংখ্য ছেলেমেয়ের স্বপ্নের জায়গাটা চুরমার হয়ে গেছে, এবং এইটা মোদি বা মমতা সেটা বুঝবে না। সেই মানবিক বোধ, সেই মানসিকতা এদের নেই, সেই আমলাদের সেই মানসিকতা নেই। এরা মানে অর্থের দাসত্ব করে, ক্ষমতার দাসত্ব করে, তারা কর্পোরেট পুঁজিকে কিভাবে সেবা করবে সেটাই তাদের কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। কাজে এইভাবে যে ছেলে মেয়েদের স্বপ্ন নষ্ট করে দেওয়া, ধরুন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিল, তারপরে এখন কলেজে ভর্তি হতে হবে, মেডিকেলে ভর্তি হবে, ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে, কিসের ভিত্তিতে? এই যে ছেলেমেয়েরা সারা জীবন এদেরকে কিন্তু এই পরীক্ষা নেওয়াটা হর্ন করে বেড়াবে। গত বছর থেকে এটা শুরু হয়েছে। কারণ যখন এরা চাকরির জীবনে যাবে, ভবিষ্যতে যখন উচ্চ শিক্ষায় যাবে, তখন কিন্তু এই প্রশ্নটা বারবার উঠবে, তুমি কোন সালে পাশ করেছিল, সে বছর তো পরীক্ষা হয়নি তোমার। এদের যে প্রশ্ন, এদের যে মার্কস, সমস্ত কিছু নিয়ে তখন প্রশ্ন উঠবে, এরা যে রেজাল্টটা এদেরকে দেওয়া হবে। কাজে সারা জীবন এদেরকে তাড়া করে বেড়া হবে। আমাদের যেটা মনে হয় পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল, সেটাকে সত্যি সরকার যদি চেষ্টাই করলো না, কোনো সরকারের মাথায় ওই ডিজিটাল পুঁজি, ওই কর্পোরেট হাউসের স্বার্থ, ওই নয়া শিক্ষানীতি চালু করার জন্য কিভাবে সেটাকে চালু করব, নিজেদের মুখোশটাকে রক্ষা করা, সেটাই ছিল প্রধান জায়গা। এবং সে কারণে তারা এই পরীক্ষার এই ইমেলের নাটক ইত্যাদি করে পরীক্ষাটাকে বন্ধ করে দিল। এটা খুব দুর্ভাগ্যজনক, খুব বেদনাদায়ক। সাধারণ মানুষ বলছে, গ্রাম বাংলার অভিভাবকরা বলছেন যদি অভিভাবকদের কথাই পরীক্ষা বন্ধ হয় তাহলে সাধারণ আমরা যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের জন্য তারা বলছে যে আমাদের জন্য আমাদের কথায় লোকাল ট্রেন কেন চালু হবে না, কেন বাস চালু হবে না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একটা দৃষ্টি আকর্ষণ করলেন। এই যে বাইপাসের ধারে আপনি দেখবেন যে অসংখ্য কনস্ট্রাকশন হচ্ছে, বিরাট বিরাট বাড়ি তৈরি হচ্ছে, যে অসংখ্য রাজমিস্ত্রি, তারপরে জোগাড়ে তারা সব জেলা থেকে আসে, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে তারা কাজের জন্য আসে। তারা প্রতিদিনের ভিত্তিতে তাদের মজুরি কাজের উপর দাঁড়িয়ে। অসংখ্য মহিলা তারা বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসে, তারা কাজ করে, লোকের বাড়িতে, বাবুর বাড়িতে কাজ করে, দিনের শেষে ফিরে যায়, তাদের ট্রেন দরকার। আপনি ট্রেন বন্ধ, অটো বন্ধ, বাস বন্ধ, অথচ দেখুন অসংখ্য তাদের প্রাইভেট গাড়ি চলছে, সেখানে কোনো বাধা নেই। তারা প্রাইভেট গাড়িতে গিয়ে তারা ভ্যাকসিন দিতে পারবে, লাইন দিয়ে তারা সেখানে ভ্যাকসিন, প্রাইভেট গাড়িতে বাবুরা যাবে, ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। আপনি দেখুন যে এখানে শপিং মল খোলা, বার খোলা, রেস্টুরেন্ট খোলা, অথচ সমস্ত গণপরিবহন সমস্ত বন্ধ। গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার সমস্ত উপাদানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই সরকার কার সরকার? এই সরকার কি পুঁজিপতিদের সরকার? কারা তাদেরকে নির্বাচিত করলো? অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। অসংখ্য মানুষ যাদের এই যে আমার চেনা অনেক সিকিউরিটি গার্ড, তারা দিনে বিভিন্ন জায়গায়, তারা জেলা থেকে আসে, বিভিন্ন জায়গায় দিনে কাজ করে, 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করে মজুরি নিয়ে বাড়ি যায়। কি খাবে? সরকার বলছে যে আমি তো রেশন দিচ্ছি। শুধুমাত্র রেশনের চাল দিয়ে, শুধুমাত্র কি চাল গম দিয়ে একটা পরিবার চলতে পারে? তার যে তেল, তার জ্বালানি কোথা থেকে আসবে?
ক্ষুধার তো কোনো লকডাউন নেই, আপনার ছেলে মেয়েকে দুমুঠো খেতে দিতে হবে তার তো লকডাউন নেই। আপনি বাড়ি ফিরে দিনের শেষে আপনার ছেলে মেয়ের মুখে হাসিটা তো দেখতে চাইবেন, তার চোখের জলের তো লকডাউন নেই। তাহলে এইটুকু যদি আমরা একজন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে যদি মানুষের যে প্রত্যাশা ছিল, খুব দুর্ভাগ্যজনক মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোদী সরকারের নীতিটাই যদি নেয় তাহলে কী তার পার্থক্য রইল? আমরা প্রতিটা ক্ষেত্রে এই যে জীবন জীবিকা, গরিব মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া, লকডাউন করা, বা ট্রেন, আজকে রেল বলছে আমরা ট্রেন চালাতে তৈরি, সরকার বলছে যে না লোকাল ট্রেন চালাতে হবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি! যেইটুকু ট্রেন চলছে যারা ইমার্জেন্সি সার্ভিসের জন্য, সেখানে কি ভিড়! আপনি আজকেই দেখবেন, আজকে কাগজে একটা ছবি আছে যে একজন বাবা তার বাচ্চাকে নিয়ে লাইন পার হচ্ছে, সে ওই ইমার্জেন্সি ট্রেনে উঠবে, কেন সে চিকিৎসা করতে হবে, তাকে কোলে নিয়ে তাকে ইমার্জেন্সি চিকিৎসা, অথচ এই ট্রেনে ওঠার তার কোনো অধিকার নেই। সরকার তাহলে এই মানুষগুলো বাঁচবে কী করে? শহরের কেন্দ্রিক আমাদের জীবন, আমাদের যে ভালো চিকিৎসার জন্য, সমস্ত ভালো রোজগারের জন্য সমস্তটা হচ্ছে শহর কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, অথচ মানুষ কলকাতায় আসতে পারবে না। কলকাতার বাবু বিবিদের ভালো রাখতে হবে, পয়সাওয়ালা লোকেদের ভালো রাখতে হবে, তাদের যেন অসুখ না হয়। এই যে সরকারের নীতি, এটা অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত নিন্দাযোগ্য একটা নীতি। আমরা এটা অত্যন্ত কি নিন্দা করছি এই ধরনের সরকারি নীতি। কোনো সরকার কি পারে কোনো কিছু অজুহাত দিয়ে লকডাউন করে সাধারণ মানুষের জীবন জীবিকা ব্যর্থ করতে, সাধারণ মানুষের জীবন জীবিকায় আঘাত করতে? দেখুন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বা এই যে মহামারী আইন যেগুলোকে বলা হচ্ছে, বিপর্যয় মোকাবেলা আইন, মহামারী আইন, কোথাও কিন্তু এরকম কোনো যে আইন নেই যেটা দিয়ে লকডাউন করা যায়। ভারতবর্ষের সংবিধানে, আইনে, মহামারী আইনে, বিপর্যয় আইনে কোথাও লকডাউন শব্দটা নেই। সরকার গায়ের জোরে করছে, গান পয়েন্টে করছে। কোথাও লকডাউনের, আপনার সংবিধানে রয়েছে আপনার চলাফেরার অধিকার আছে, আপনার জীবন জীবিকার অধিকার রয়েছে, আপনার জীবনের অধিকার ভারতবর্ষের সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে অলঙ্ঘনীয় অধিকার, সেটাকে কেড়ে নিতে পারে না। আর এই জীবনের অধিকারের সঙ্গে যুক্ত হচ্ছে জীবিকার অধিকার, যে জীবিকার অধিকার কেড়ে নেওয়া মানে হচ্ছে জীবনের অধিকার। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বহু নির্দেশ রয়েছে যে কারো যদি জীবনের অধিকার, জীবিকার অধিকার কেড়ে নেওয়া হয় মানে হচ্ছে তার জীবিকার অধিকার কেড়ে নেওয়া হয়। কারো যদি বাসস্থানের অধিকার কেড়ে নেওয়া হয় মানে হচ্ছে তার জীবনের অধিকার কেড়ে নেওয়া হয়। এটা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বহু রায় রয়েছে। আজকে অথচ সরকার তা অসংখ্য মানুষের জীবিকা কেড়ে নেওয়া হলো তাদের এই লকডাউনের আদেশ দিয়ে। তার কোনো আইনি কোনো সুযোগ অন্তত ভারতীয় সংবিধানে আইনি ব্যবস্থা নেই। শুধুমাত্র গায়ের জোরে সরকারগুলো এটা করছে, কেন্দ্রীয় সরকার করছে, রাজ্য সরকার করছে, এবং এইটা একটা গোটা দেশ জুড়ে একটা ভয়াবহ একনায়কতন্ত্র তৈরি করার কিন্তু জমি তৈরি করছে। মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সরকার পারে, সরকার ইচ্ছা করলে সব বন্ধ করে দিতে পারে, সরকার ইচ্ছা করলে মিলিটারি নামিয়ে দিতে পারে, সরকার ইচ্ছা করলে মহামারীর নাম করে যা ইচ্ছা করতে পারে। এই যে মানুষের মধ্যে একটা এগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো, একটা আজকে সংসদীয় গণতন্ত্র নামেও যে তারা এগুলো করলো, কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর একটা একনায়কতন্ত্র, একটা স্বৈরতন্ত্র, একটা ফ্যাসিবাদ কায়েমের কিন্তু বীজ কিন্তু তৈরি হচ্ছে। এই হুঁশিয়ারিটা অন্তত আমরা আমাদের অধিকার সংগঠন হিসেবে, গণতান্ত্রিক অধিকার রক্ষা সংগঠনে আমরা মানুষকে দিতে চাই, কারণ এটা সম্পূর্ণ বেআইনি। এটা আগামী দিনে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্রের বীজ বপন করছে এই লকডাউন ঘোষণার মাধ্যমে। এই পরিস্থিতিতে যেখানে লকডাউন করে সাধারণ মানুষের জীবন জীবিকা একেবারে বাধাপ্রাপ্ত হচ্ছে, সাধারণ মানুষ জীবিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আপনারা কি দাবি করবেন? দেখুন, আমরা দুটো জিনিস চাইব। যে কারণে এই লকডাউনটা করা হচ্ছে, যে মহামারীর কথা বলে, এই মহামারীর উপযুক্ত চিকিৎসা, যদি সেটা সত্যি মহামারী কি মহামারী নয় সে বিতর্কে আমি যাচ্ছি না। মানুষ কিছু অসুস্থ হচ্ছে, এটা তো ঘটনা, একটা অসুখ এসছে, এটাও ঘটনা। তাদের জন্য উপযুক্ত চিকিৎসাটা হচ্ছে তার ব্যবস্থা। লকডাউনটা পৃথিবীর বিভিন্ন দেশে যারা করেছে সেটা হচ্ছে চিকিৎসা সেট আপ তৈরি করার জন্য। লকডাউন ইটসেলফ কোনো সমাধান নয়, যে একটা সময়ে নিয়ন্ত্রিত করা হয় চলাফেরা, সেই সময় যাতে চিকিৎসা সেট আপ তৈরি করতে হয়। আমাদের এখানে 2000 সাল থেকে এটা করেছে। এই মানুষের চিকিৎসা সুযোগ দিন। এই যে অক্সিজেন নেই, ওষুধ নেই, তার ব্যাপক কালোবাজারি, তার জন্য মানুষ অক্সিজেনের অভাবে কত মানুষ মরে গেল। এই যে মানুষকে ন্যূনতম মানুষের চিকিৎসার সুযোগ দিন। দ্বিতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক মানুষকে ন্যূনতম তার অ্যাকাউন্টে 10,000 টাকা প্রতি মাসে তাকে বিশেষ ভাতা দিন।
আজকে যেভাবে গোটা অর্থনীতিটাকে একটা ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে, মানুষের জীবন জীবিকা আজকে ভয়ঙ্করভাবে বিপন্ন, জীবন জীবিকা সমস্ত কিছু আজকে মানুষ হারিয়ে ফেলেছে, এগুলো ফিরে পাবে কী করে? সেই জন্য প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ন্যূনতম 10,000 টাকা করে তাকে ভাতা অন্তত একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছরের জন্য হলেও দিক। পৃথিবীর বিভিন্ন সেরা অর্থনীতিবিদরা আজকে এটাই সুপারিশ করেছেন। আমরাও আমাদের সংগঠন থেকে এটাই দাবি জানাই যে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে তার রোজগার যাই হোক তাকে ন্যূনতম 10,000 টাকা করে প্রতি মাসে ভাতা দিয়ে তাকে জীবন জীবিকা, তাকে জীবন যুদ্ধে ফিরে আসার সুযোগ করে দেওয়া হোক। এটাই আমাদের সরকারের কাছে দাবি। একদিকে চিকিৎসা ব্যবস্থা করো, আরেকদিকে হচ্ছে তাকে একটা ন্যূনতম ভাতা দিয়ে প্রতি মাসে সে যাতে উঠে দাঁড়াতে পারে, তার ভাঙা কোমরকে সোজা করে উঠে দাঁড়াতে পারে, সরকার এই দায়িত্বটা নিক। এই দায়িত্বটাই পালন করুক রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আপনাদের মধ্যে কি লড়াই আছে, গদি নিয়ে কি লড়াই আছে, নীতি আপনারা একই ফলো করছেন, আপনাদের লড়াইটাকে অন্তত মানুষের স্বার্থে এই জায়গায় আপনারা দুজনে একই আসুন, হয় কেন্দ্রীয় সরকার বা দুজনে মিলে, অথবা রাজ্য সরকার অথবা দুজনে মিলে মানুষ যাতে রিলিফ পায়, অন্তত তাদের অ্যাকাউন্টে মাসে 10,000 টাকা যায়, এইটার আপনারা ব্যবস্থা করুন। এইটাই হচ্ছে আমাদের ন্যূনতম দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের তৃণমূল সরকারের ক্ষমতা এসে 3বারের মুখ্যমন্ত্রী হলেন এবং বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে এই 3য়বারে ক্ষমতা এলেন। এই 1.5 মাস সরকার চলছে, মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আশা, কতটা তা বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন? দেখুন, এটা মূল্যায়নের জন্য 1.5 মাস খুবই কম সময়, কিন্তু যে গতিমুখ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব হতাশাজনক। ধরুন, এই 1.5-2 মাস যতটা সময় হলো, সরকারের যে পলিসি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব উদ্বেগজনক। সেখানে কিন্তু আমরা কোনো মোদী সরকারের সঙ্গে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। যেভাবে মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো, যেভাবে লকডাউন করা হলো, যেভাবে চিকিৎসার ক্ষেত্রে পুরোটাই কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমনকি সমস্ত সরকারি জায়গায় যেখানে দেখুন স্টেডিয়াম বা অনেক সরকারি হাসপাতাল আজকে কর্পোরেট পুঁজির হাতে তুলে দিচ্ছে, যে হাসপাতালের চিকিৎসা যেভাবে একটা ব্যাপক ব্যয়বহুল কর্পোরেটদের কাছে তুলে দিচ্ছে, 15 লাখ 25 লাখ টাকা করোনা চিকিৎসার জন্য বিল হচ্ছে। এই যে গতিমুখ আমরা দেখতে পাচ্ছি, সরকারের যে মানবিক মুখ থাকার কথা, এই মানবিক মুখ যেন আমরা এবারে দেখতে পাচ্ছি না। আমরা শুনছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি লড়াই করবেন। আমাদের শুভেচ্ছা রইল তার জন্য, একজন বাঙালি প্রধানমন্ত্রী হবেন, তো ভালো কথা। কিন্তু প্রধানমন্ত্রী হওয়া মানে পুঁজির সেবা দাসত্ব করবেন, যে যারা পুঁজিপতিরাই যাতে লাভজনক হতে পারে তাকে অর্থ দিয়ে, তাকে ব্যাকিং দিয়ে তাকে প্রধানমন্ত্রী করবেন, তার জন্য সাধারণ মানুষের উপরে যে কোনো ধরনের নির্যাতন নামিয়ে আনবেন, যে কোনোভাবে সাধারণ মানুষকে শোষণের ঠেলে দেবেন। এইটা যদি সরকারের পলিসি হয় তাহলে কিন্তু তাকে ভবিষ্যতে পস্তাতে হবে। আমরা কিন্তু এই গতিমুখ 1.5 মাসের গতিমুখে আমরা এই আশঙ্কাটা করছি যে সরকার জনমুখী হচ্ছে না, উল্টে কর্পোরেটমুখী হচ্ছে। এইটা হচ্ছে আমাদের আশঙ্কা। আমরা আশা করছি যে তিনি এটা বুঝতে পারবেন যে সরকারের যদি প্রধানমন্ত্রী উনি হন, কিন্তু একটু তার সরকার যেন অবশ্যই জনমুখী হয়। এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম রঞ্জিত সুরের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি তার বক্তব্যের মধ্যে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্র এবং রাজ্য পরীক্ষার ক্ষেত্রে একই নীতি নিয়েছে। ফলে মোদী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ যে ভোট দিয়ে রাজ্য সরকারকে জিতিয়েছেন, তৃণমূল সরকারকে জিতিয়েছেন, সেই জায়গায় দিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষায় কিন্তু ব্যর্থ হয়েছে রাজ্য সরকার, তৃণমূল সরকার ব্যর্থ হয়েছে। এবং সেই সাথে সাথে এই লকডাউন পিরিয়ডে সাধারণ মানুষের অ্যাকাউন্টে 10,000 টাকা করে টাকা দেওয়ার দাবি তুলেছেন। ক্যামেরা সাইফুদ্দিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV।